হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড অ্যান্ড লার্ন ফর টিচার। তো আজকে আমি তোমাদেরকে যেটা আলোচনা করব, যে টপিকটা সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেটা হচ্ছে ইডিএম অ্যান্ড ফ্রেজ। কারণ তোমাদের সামনে রয়েছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং ফুডের এক্সাম রয়েছে, এবং এছাড়াও তোমরা যারা জিএনএম এএনএম নার্সিং ট্রেনিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই টপিকটা ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়াও তোমরা দেখেছো যে 24 তারিখে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু ইংলিশ থেকে কিন্তু ইডিএম অ্যান্ড ফ্রেজ কিন্তু অনেকগুলো এসেছিলো। তো আজকের এই টপিকটা আমি কিন্তু তোমাদেরকে টপ টোয়েন্টি কিন্তু এমসিকিউ তোমাদেরকে একদম ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? আর উইথ ট্রিক্স, কিভাবে তোমরা মুখস্থ করা ছাড়াই কিভাবে গল্পের ছলে এবং ছবির সাহায্যে মনে রাখতে পারো সেটা আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে করো, দেখবে আশা করছি 20টা যে তোমাদেরকে ভোকাব শেখাবো বা ইডিএম শেখাবো একদম কিন্তু ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। এর জন্য তোমাদেরকে আলাদাভাবে কোনো কিছু পড়তে হবে না, জাস্ট ভিডিওটা কিন্তু কোনো রকম স্কিপ করবে না, ভালো করে মন দিয়ে শোনো, কথাগুলো দেখবে একদম মনে পড়ে যাবে, ঠিক আছে? চলো। তো ক্লাস শুরু করার আগেই তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, আমাদের 1 জানুয়ারি থেকে কিন্তু নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। এখানে ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবি কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম এএনএম এবং প্রাইমারির জন্য নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। তো তোমরা কিন্তু যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা লিখে রাখো 9647300217। এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। এখানে কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন অ্যানালাইসিস করা হবে, প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ড এবং লাইভ ক্লাস তোমরা পাবে, রেগুলার থাকবে তোমাদের মক টেস্ট, যেটা তোমাদের প্রিপারেশনকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। তো দেরি না করে অবশ্যই আমাদের অ্যাডমিশন নিয়ে নাও আমাদের কোর্সে যারা আগ্রহী রয়েছো। আর ফিজের ব্যাপারটা আমি বলে দিই, শুধুমাত্র ফিজ রয়েছে তোমরা এখানে 1 বছর অর্থাৎ 365 দিন প্রিপারেশন নিতে পারবে, 365 দিন। এর জন্য তোমাদেরকে টোটাল ফিজ পেমেন্ট করতে হবে মাত্র 1000। এটা কিন্তু তোমরা 4টে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে, অর্থাৎ 4 মাসে তোমরা পেমেন্ট করতে পারবে 250 টাকা করে, অর্থাৎ তোমাদের মান্থলি পড়ে যাচ্ছে 85, অর্থাৎ মাত্র 85 টাকার বিনিময়ে কিন্তু তোমরা 1 বছর ক্লাস করতে পারবে। ওকে, চলো আজকের আমরা ক্লাসে চলে যাই। দেখো ফার্স্ট কোশ্চিন, দেখো প্রত্যেকে আনসার করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এবং গল্পের ছলে আমি তোমাদেরকে দেখাবো, প্রত্যেকে আনসার করো। দেখো কি বলছে, দেখো এখানে যে কোশ্চিনটা রয়েছে, কোশ্চিনটা দেখো ভালো করে বলছে, ড্যান্স টু সামন টোন। ড্যান্স টু সামন টোন মানে বোঝো, এখানে কে রয়েছে, এখানে একটা সাপুড়ে রয়েছে, আছে তো দেখতে পাচ্ছ সাপুড়ে। এখানে কি রয়েছে, সাপ রয়েছে, সাপুড়ে বিন বাজাচ্ছে আর সাপটা কি করছে, নাচছে। আমরা জানি তো, তাই না? তোমরা নিশ্চয়ই খেলা দেখেছো। গল্পটা শোনো, কারণ আমি গল্প দিয়ে তোমাদের বোঝাচ্ছি। সাপুড়ে যখন বিন বাজায় তখন সাপটা কী করে, তার যে ফনাটা রয়েছে সে ফনাটা কত সুন্দর নাচায়। মানে কি, অন্যের মিউজিকে যখন তুমি নাচবে সেটাকে বলছে কি, ড্যান্স টু সামন টোন। অর্থাৎ তোমার ইচ্ছে অনিচ্ছা কোনো কিছু নেই, মানে অন্যের নাচে নাচছে। আমরা দেখবে অনেক সময় বাংলা সিনেমাতে বা সিরিয়ালে দেখি যে তুই তো নতুন বিয়ে করে বইয়ের কথায় উঠছিস বসছিস, বলি না আমরা কথায় 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 বলি যে তুই তো বিয়ে করে বইয়ের কথায় উঠছিস বসছিস। তার মানে সেম ইংলিশে এটাকে বলছে কি, ড্যান্স টু সামন টোন। মানে অন্যের কথায় যখন আমি উঠা বসা করব, নিজের অস্তিত্ব বলে আমার কিছু থাকবে না, সেটাকে আমরা কি বলবো, ড্যান্স টু সামন টোন। ক্লিয়ার? তাহলে এবার আনসার করো, নিশ্চয়ই পারবে এবার আনসার করতে, করো, প্রত্যেকে আনসার করো। দেখো এবার আনসার কী হবে তোমরা প্রত্যেকে করো। বলছে আর্গু উইথ আদার পিটি, অন্যের সঙ্গে তর্ক করা। বলছে ডেলি ইন মেকিং ডিসিশন, কোনো কিছু সিদ্ধান্ত নিতে দেরি করা। অপশান নাম্বার 3 বলছে ডু হোয়াট আদার ওয়ান্ট টু ডু, অন্যরা যা চায় তুমি সেটা করো। মানে সে যা চাইছে তুমি সেটা করছো, অর্থাৎ তুমি কি চাইছো সেটার কোনো প্রায়োরিটি নেই, তোমার কোনো ভ্যালু নেই, তো তোমাকে যা বলা হচ্ছে তুমি তাই করছো। আর বি এঙ্গেজ ইন এ এনার্জেটিক অ্যাক্টিভিটি, কোনো একটা এনার্জেটিক অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হওয়া। তাহলে কী হবে অ্যান্সার বলো? তাহলে সাপুড়ে বিন বাজাচ্ছে, সাপ নাচছে, সাপের নাচার ইচ্ছে নেই তবু নাচতে বাধ্য, মানে সাপুড়ে চাইছে যে সাপ নাচুক। এটা হচ্ছে অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? তাহলে ডু হোয়াট আদার্স ওয়ান্ট ইউ ডু, ডু হোয়াট আদার্স মানে অন্যরা যা চায়, ওয়ান্ট ইউ টু মানে তোমাকে দিয়ে সেটাই করি নাই, এরকম একটা মানে। বুঝতে পেরেছো? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। বলছে অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড,
অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড মানে বোঝো। দেখো এখানে দুজন ভদ্রলোক আছে তো দুজন ভদ্রলোক, এর মিডিলে কী আছে, একটা গ্লাস আছে মানে হচ্ছে কাঁচ আছে। তো সে কিন্তু কিছু হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে, কিছু বোঝানোর চেষ্টা করছে। তুমি বলো আমি ধরো কাচের এইদিকে আছে, তুমি ওইদিকে আছো, তোমার কথাটা হয়তো আমি শুনতে পাবো না, কিন্তু তুমি যদি কিছু বোঝাতে চাও আমি ভালো করে বুঝতে পারবো কি না? অবশ্যই পারবো। কিন্তু ধরো ওই যে এই যে কাজটা রয়েছে, ভালো করে দেখো, এই যে কাজটা রয়েছে, এই কাচে যদি আমি কাদা লাগিয়ে দিই, ধরো আমি কাদা নোংরা একদম লাগিয়ে দিলাম, তাহলে নিশ্চয় ঝাপসা হয়ে যাবে, কাজটা ভালো ক্লিয়ার হবে না। তাহলে কি আমি ভালো করে তোমাকে বোঝাতে পারবো? হাত নাড়িয়ে অঙ্গভঙ্গি করে কি আমি তোমাকে বোঝাতে পারবো? বলো, নিশ্চয়ই পারবো না। তার মানে কি কাদা অ্যাজ ক্লিয়ার মানে স্বচ্ছ, অ্যাজ মাড মানে কি, মাড মানে কাদা, তাহলে কাদা কি আমাদের স্বচ্ছ? নিশ্চয় না। তাহলে যদি এই কাচের ওপরে কাদা লাগিয়ে দিই তাহলে কিন্তু তুমি তোমার মনের ভাব বা তুমি যেটা বলতে চাইছো সেটা সঠিকভাবে বোঝাতে পারবে না। সেম এক্সট্রিমলি ডার্টি মানে খুবই নোংরা। 2 নাম্বার হচ্ছে কি অনেস্ট অ্যান্ড লিগ্যাল। অপশান নাম্বার 3 ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড। অপশান নাম্বার 4 কমপ্লিটলি সুইটেবল ফর সাম। কী হবে অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার করো। একদম কারেক্ট, অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার, ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আমি যেটা চাইছি সেটা আমি বোঝাতে পারবো না। কারণটা কি? কারণ হচ্ছে মাড মানে কাদা লেগে গেছে, পুরো কাচের ওপরে কাদা লেগে গেছে, আমি আর তাকে বোঝাতে পারছি না। জিনিসটা বুঝতে পেরেছো? অর্থাৎ এটা সঠিক আনসার, ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড, আমি তাকে আর বোঝাতে পারবো না। অপশান 3 হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই ফানি একটা কোশ্চেন, খুবই মজার ছলে আমরা পড়বো। দেখো এখানে বলা হয়েছে কোশ্চেনে দ্য বল ইজ ওন কট। ভালো করে বোঝো, আমি একটা গল্প দিচ্ছি, গল্পটা শোনো মন দিয়ে, তাহলে মনে থেকে যাবে। এইখানে দেখো একটা ছেলে আর একটা মেয়ে কি করছে, টেনিস খেলছে। তো এটা একটা টেনিসের মাঠ, আর এখানে কি রয়েছে, টেনিসের নেট রয়েছে, দেখতে পাচ্ছ। এবার এটা কোর্ট কেন বলা হয়? টেনিস খেলার যে মাঠ, এই যে টেনিস খেলার এই মাঠটাকে কি বলা হয়? কোর্ট বলা হয়। এটা হচ্ছে আমার কোর্ট আর এটা তোমার কোর্ট, মানে মিডিলে নেট আছে, তাই তো। এবার দেখো এই বলটা কার কাছে আছে? বলটা ছেলেটার কাছে আছে, মেয়েটার কাছে বল নেই। এবার যখন খেলা হচ্ছে তখন বলটা যেহেতু ছেলের কাছে, তাহলে দায়িত্বটা কার? বলটা ফেলার। অবশ্যই ছেলেটার দায়িত্ব। সে বলটা ফেলবে না সে বাড়ি গিয়ে ঘুমাবে সেটা তার ব্যাপার। ধরো আমার কাছে বল চলে এসছে, আমি বললাম আমি আর খেলবো না, বাড়ি চলে গেলাম বল নিয়ে, তাহলে আর কি খেলা হবে না। তাহলে খেলাটা সম্পূর্ণ করতে হলে দায়িত্বটা কার? দায়িত্বটা ছেলের, কারণ বলটা রয়েছে কার কাছে? ছেলেটার কাছে। জিনিসটা বুঝতে পেরেছো? মানে বলতে চাইছে এখানে, মানেটা কি বলতে চাইছে? দ্য বল ইজ ওন কোর্ট, মানে বলটা আমার নিজের কোর্টে রয়েছে। কোর্ট মানে আমার স্থানে রয়েছে। জিনিসটা বুঝে গেছে? তাহলে এখন দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে আমার, বলটাকে অন্যদিকে থ্রো করার। অর্থাৎ বলটাকে আমার এইদিকে, বলটাকে কি করতে হবে? আমাকে এইদিকে কিন্তু থ্রো করতে হবে, মেয়েটার দিকে, তবেই তো খেলাটা এগোবে। দেখো এখানে কি বলছে, টু বি রেসপন্সিবল ফর ফার্দার অ্যাকশান, মানে দ্য বল ইজ ওন কোর্ট মানে হচ্ছে যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। টু বি রেসপন্সিবল মানে আমার দায়িত্ব, ফর ফার্দার অ্যাকশান আরও কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অপশান নাম্বার বি বলছে টু পাস দ্য রেসপন্সিবিলিটি টু অ্যানাদার, আমার দায়িত্ব অন্যজনকে দিয়ে দেওয়া। 2 নাম্বার হচ্ছে টু বি, মানে আমার দায়িত্বটা অন্যজনকে ট্রান্সফার করে দেওয়া। অপশান নাম্বার 3 বলছে টু বি ফিয়ারফুল অফ থিঙ্কিং ইন অ্যাকশান, যে কোনো কাজের প্রতি ভয়। অপশান নাম্বার 4 টু রিস্ক এভরিথিং ইন ওয়ান ভেঞ্চার। একদম সোজা। তাহলে বুঝতে পারছো, আমি তোমাদেরকে গল্প বললাম যে বলটা যেহেতু এর কাছে রয়েছে তাই এর দায়িত্ব কি? খেলাটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ বলটাকে কী করতে হবে? থ্রো করতে হবে সামনের দিকে। তো এখানে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার বি, অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার হচ্ছে সবার? অপশান এ, টু বি রেসপন্সিবল ফর ফার্দার অ্যাকশান। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ফানি, খুবই ফানি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে লিভ নো স্টোন আনটার্নড, মানে কি? লিভ নো স্টোন আনটার্ন। ধরো তুমি খেলা করছো, তুমি একটা বাচ্চা ছেলে খেলা করছো। কোথায় খেলা করছো? বড় বড় এরকম পাথর আছে, এরকম বড় বড় পাথর আছে, পাথরের গায়ের কাছে তুমি খেলা করছো। তোমার পকেটে কিছু টাকা ছিল, তোমার পকেটে কিছু টাকা ছিল, ছাপড়িয়েছ, সঙ্গে সঙ্গে পয়সা বা কয়েলগুলো এই পাথরের ভেতরে পড়ে গেছে। তো তুমি তখন কি করবে বলো?
কি করবে? তুমি নিশ্চয়ই এইভাবে পাথরগুলো তুলবে না? এইভাবে পাথরগুলো প্রত্যেকটা পাথর তুমি এইভাবে তুলবে, হ্যাঁ কি না? অবশ্যই, কারণ তুমি এইভাবে প্রত্যেকটা পাথর তুলে তুলে পয়সাগুলো খুঁজবে। অর্থাৎ তুমি কি করছো? প্রত্যেকটা পাথরকে তুলছো। মানে কি দেখো, লিভ দ্য পাথ হাফওয়ে, মানে লিভ দ্য পাথ মানে যে কোনো কাজ মিডিল পথে ছেড়ে দেওয়া। নট মেক এনাফ ইফোর্ট, যথেষ্ট চেষ্টা না করা। ট্রান এভরিথিং আপসাইড ডাউন, ট্রান কী করতে? ট্রান করতে হবে এভরিথিং, প্রত্যেকটা জিনিসকে ট্রান করতে হবে, মানে ঘুরিয়ে দিতে হবে। আপসাইড অ্যান্ড ডাউন মানে যে কোনো দিকে। ট্রাই এভরিথিং পসিবল, যতটা সম্ভব চেষ্টা করা। কী হবে? তোমার যদি পয়সাগুলো যদি পড়ে যায় পাথরের ভেতরে, তুমি কি করবে? তোমার সাধ্য মতো, তোমার চেষ্টা মতো তুমি পাথরগুলোকে টানার চেষ্টা করবে যাতে আমি পয়সাটা পাই। দেখো এখানে কিন্তু পয়সা হারিয়ে গেছে, ভালো করে দেখো, এখানে এই ভদ্রলোকের কিন্তু টাকা হারিয়ে গেছে। তো এই ভদ্রলোক কী করছে? একদম জান প্রাণ দিয়ে এই পাথরটা তোলার চেষ্টা করছে, কারণ এই যে নিচে পয়সাগুলো আছে সেই পয়সাগুলো বার করার চেষ্টা করছে। অর্থাৎ লিভ নো স্টোন, লিভ মানে কি? লিভ মানে ছেড়ে দেওয়া, নো স্টোন একটাও পাথর বাদ দেয়নি। আনট্রান মানে কি? মানে মুভ করা, অন্য জায়গায় নিয়ে যেতে একটাও পাথরও বাদ দেয়নি। বাংলা বোঝো, লিভ মানে কি? ছেড়ে দেওয়া, নো মানে না, মানে একটাও মানে স্টোন মানে পাথর, একটাও পাথর ছেড়ে দেয়নি। কি করতে? আনট্রান মানে কি? আনট্রান কথার অর্থ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরিয়ে দেওয়া, বোঝা গেল? অর্থাৎ ধরো একটা পাথর এখানে এইভাবে পড়ে আছে, তুমি কি করলে? এই পাথরটাকে নিয়ে এইভাবে ঘুরিয়ে দিলে, মানে একটা পাথরকে তুমি নড়াতে বাকি রাখোনি, অর্থাৎ তুমি অক্লান্ত পরিশ্রম করেছো, অর্থাৎ এভরিথিং ইজ পসিবল। সঠিক আনসার অপশন নাম্বার 4। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আনসার করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, সি হ্যাজ এ গুড জব অ্যান্ড হ্যাপি ফ্যামিলি, সি হ্যাজ বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস। বুঝতে পেরেছো? বলছে সি হ্যাজ এ গুড জব অ্যান্ড হ্যাপি ফ্যামিলি, তার একটা ভালো চাকরি আছে এবং একটা পরিবার আছে। স্বাভাবিক কথা, চাকরি মিলেগা তো ম্যারেজ হোগা, নেই তো নেই হোগা, তাই তো? সি হ্যাজ বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ডস, তাহলে পরীক্ষায় আন্ডারলাইন কিসে থাকবে? পরীক্ষায় আন্ডারলাইন এটা থাকবে, দ্য বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ডস। বোঝা গেল? তাহলে কি বেস্ট অফ বোথ, বোথ মানে কি? দুটোই আছে, তার চাকরিও আছে, তার ফ্যামিলি বলতে তার ওয়াইফ, তার গার্লফ্রেন্ড সবাই আছে। তার মানে কি? তার ওই ব্যক্তি সব দিকে তো হ্যাপি, যার টাকাও আছে, নকরি মিলেগা তো চাকরি মিলেগা, এক তো বাত তো শোনাই হোগা। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে তার টাকাও রয়েছে এবং তার ফ্যামিলিও রয়েছে। তার মানে কি? দ্য অ্যাডভান্টেজ অ্যাট ডিসঅ্যাডভান্টেজ, কি জানি কেন ডিসঅ্যাডভান্টেজ হবে? শুধু অ্যাডভান্টেজই হবে, কারণ তার টাকাও আছে, ফ্যামিলিও আছে। বলছে ওয়াল দ্য অ্যাডভান্টেজ, তার সব কিছুই সুবিধা। সি নাম্বার বলছে কন্টেন্ট ফ্যামিলি, তার একটা কন্টেন্ট ফ্যামিলি রয়েছে। এ গুড ক্যারিয়ার, তার গুড ক্যারিয়ার রয়েছে। তাহলে কী হবে অ্যান্সার? একদম সঠিক। তাহলে কী হবে অ্যান্সার? অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2 হচ্ছে আমাদের এটা কারেক্ট। তাহলে ওয়াল দ্য অ্যাডভান্টেজ, তার সব কিছুর সুবিধা, কারণ তার টাকাও রয়েছে আর জবও রয়েছে। বোঝা গেল? তার জবও রয়েছে, ফ্যামিলিও রয়েছে, তাই তার সব সুযোগ সুবিধা রয়েছে। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট। এত কথা বলছি কেন? কারণ তোমরা এটা যদি 2-1বার শোনো কথাগুলো, দেখবে গল্পের ছলে তোমাদের পুরো জিনিসটা মনে থেকে যাবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষার সময় মনে পড়বে না। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ইন এ নাটসেল। নাটসেল মানে কি? নাট মানে কি? নাট মানে বাদাম। এটা কি? এটা একটা বাদাম, ধরো এটা একটা বাদাম, ধরে নাও এটা একটা বাদাম। ওকে, তার নাটসেল মানে কি? সেল মানে কি? সেল মানে ভেতর, ঠিক আছে, এই ভেতর, বাদামের ভেতর, ঠিক আছে। ইন এ নাটসেল, একটা বাচ্চা মেয়ে ছিল, সে বাচ্চা মেয়েটা কী করেছে? এই বাদামের খোসাটা খুলে সে বাদামের খোসার ভিতরে প্রবেশ করেছে। তার মানে বলো তো, একটা বড় মানুষ যদি একটা ছোট্ট জায়গার মধ্যে প্রবেশ করে, তাহলে তাকে কিভাবে ঢুকতে হবে? একদম গুটিসুটি করে ঢুকতে হবে, স্বাভাবিক কথা। তাকে একদম গুটিসুটি করে কোনো কিছু লুকোতে হবে বা ঢুকতে হবে। তার মানে এখানে গুটিসুটি মানে কি? সংক্ষিপ্ত করা। তাহলে ইন এ নাটসেল মানে কি? একটা বাচ্চা মেয়ে সে বাদামের খোসার মধ্যে ঢুকেছে, তার মানে কি? সে নিজেকে একদম গুটিসুটি করে রেখেছে। আনসার করো। ইয়ার নাট ইন্টু হচ্ছে কি সামথিং। অপশান নাম্বার 2, পুট এভরিথিং ইন এ সেল, প্যাকড ভেরি টাইটলি, আর এক্সপ্রেস ভেরি ব্রিফলি, যে কোনো জিনিসকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা।
বোঝা গেল? তাহলে ইন এ নাটসেল কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিসকে খুবই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা, এটাকে বলছে ইন এ নাটসেল। তাহলে নাটসেল কথাটি মানে হচ্ছে কোনো একটি নাটের মধ্যে প্রবেশ করা, যেখানে নিজেকে সংক্ষিপ্ত করা বা নিজেকে গুটিসুটি করে রাখা। অর্থাৎ এখানে হচ্ছে এক্সপ্রেস ভেরি ব্রিফলি। ব্রিফলি মানে কি? সংক্ষিপ্তভাবে। বোঝা গেল? অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট, মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে দেখো, প্লিজ কাম টু দ্য পয়েন্ট, দয়া করে পয়েন্টে এসো, ডু নট বিট অ্যারাউন্ড দ্য বুশ। বোঝা গেল? দেখো প্রত্যেকটা কোশ্চেন এসছে, 2019 সালে এসছে কোশ্চেনটা, ঠিক আছে? বলছে প্লিজ কাম টু দ্য পয়েন্ট, দয়া করে পয়েন্টে এসো, ডু নট বিট অ্যারাউন্ড দ্য বুশ। ধরো আমরা দেখবে ছোটোবেলায় অনেকে ক্রিকেট খেলেছি, তাই না? ছেলে হোক মেয়ে হোক, অনেকে ক্রিকেট খেলেছো বা যে কোনো জিনিস খেলাধুলা করেছো তোমরা। তখন দেখবে এরকম যদি জঙ্গল থাকে আর বল যদি গিয়ে জঙ্গলের মধ্যে পড়ে, আমরা কি করি? একজন ব্যাট নিবে, একজন উইকেট নিবে, দিয়ে চলে যাবে জঙ্গলে। তারপরে বল খোঁজা বাদ দিয়ে জঙ্গলটা ভাঙাভাঙি শুরু করে দেয়। মনে পড়ছে? দেখো তো, ভালো করে শোনো। জঙ্গলটা ভাঙাভাঙি শুরু করে দিচ্ছে, মানে আমার লক্ষ্য কি? আমার লক্ষ্যটা হচ্ছে বলটা খোঁজা, কিন্তু বলটা না খোঁজে আমরা কি করি? পুরো জঙ্গলটা ভাঙতে শুরু করে দিই। আবার দেখো একটা সিনেমা, তোমরা একটা সিনেমা দেখেছো নিশ্চয়, শাদি মে জরুর আনা, নিশ্চয় দেখেছো। যখন ওই যে হিরো মানে সিনেমার নায়ক যখন তার যে এক্স গার্লফ্রেন্ড ছিল তার বাড়িতে যখন যায়, মানে সেই তদন্ত করার জন্য বা ইনকোয়ারি করার জন্য, তখন কি করেছিল? সে যে ডকুমেন্টসটা খুঁজতে চেয়েছিল সেটা না খুঁজে কী করলো? তার পুরো বাড়িটাকে ভাঙলো, তাই তো? অর্থাৎ বিট করা, বিট মানে কি? ভেঙে ফেলা, আঘাত করা। অ্যারাউন্ড দ্য বুশ মানে জঙ্গল, ঠিক আছে? জঙ্গলটাকে ভেঙে ফেললো। মানে এখানে দেখো, যে জিনিসটা খুঁজতে গেছে সেটা না খুঁজে কী করলো? আশেপাশে জিনিসগুলো ভাঙলো। আবার তোমরা সিনেমাতে দেখো, যারা সিবিআই হয় বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আসে, তারা বাড়িতে কোনো নথিপত্র, টাকা পয়সা না যতটা খুঁজবে তার থেকে বেশি টিভি, ফার্নিচার, দেওয়াল এগুলো ভেঙে ভেঙে একাকার করে ফেলে। তাহলে বুঝতে পেরেছো, যেটা মেন পয়েন্ট সেটার ফোকাস না করে অন্য কিছু করা, এটাকে কি বলছে? ডু নট বিট অ্যারাউন্ড দ্য বুশ। ওকে, তাহলে আনসার করো কী হবে? তাহলে কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। তাহলে বলছে অ্যাভয়েড দ্য টপিক, মেন টপিকটাকে অ্যাভয়েড করা। 2 নম্বর কী বলছে দেখো, হাইড দ্য বিহাইন্ড বুশ, মানে কোনো একটা বুশের একটা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা। অপশান নাম্বার 3, মেক এক্সকিউজ মানে অজুহাত দেখানো। আর অ্যাকসেপ্ট ডিফেক্ট মানে পরাজয় স্বীকার করে নেওয়া। কী হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো, কী হবে? একদম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার এ। অপশান এ হচ্ছে কি? অ্যাভয়েড দ্য টপিক। তাহলে এখানে সঠিক আনসার হবে অ্যাভয়েড দ্য টপিক, যেটা আমার মেন টপিক সেটাকে গুরুত্ব না দিয়ে আমি অন্য কিছু করছি, এটাকেই বলছে কি? ডু নট বিট অ্যারাউন্ড দ্য বুশ। মনে থাকবে ছবির সঙ্গে যিনি, বুশ মানে কি? বুশ মানে হচ্ছে জঙ্গল, ঝোপঝাড়, ঠিক আছে? ঝোপঝাড়, দেখো আমি ঝোপঝাড়ের ছবি দিয়েছি। চলো নেক্সট দেখো, এটা এসছে 2019 সালে সিএইচএসএল পরীক্ষা এসছে। বলছে অ্যাট সিনেল স্পেস। সিনেল মানে কি? প্রত্যেকে জানো শামুক, সিনেল মানে শামুক। এখানে একটা বাচ্চা ছেলে কি করলো? সে মনে মনে ঠিক করলো যে আমি আজকে শামুকের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করব। তার মানে কি? শামুকটা কি খুব দ্রুত যায় বলো তো? এই যদি একটা শামুক হয়, শামুকটা কিন্তু ধীরে 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 যাবে, তাই না? এই যদি একটা শামুক হয়, সে কিন্তু ধীরে 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 যাবে। দেখো, ওকে, তাহলে দেখো এই বাচ্চা ছেলেটা কি করছে? এই শামুকটার সঙ্গে কিন্তু সে রান প্রতিযোগিতা করছে, মানে দৌড় প্রতিযোগিতা করছে। তাহলে শামুকের সঙ্গে যদি আমি দৌড়ে নাম দিই, তাহলে আমাকে কিভাবে দৌড়াতে হবে? একদম স্লো দৌড়াতে হবে, তাই কি না? তাহলে এটাই বলছে স্নেল স্পেস। ডু সামথিং ভেরি কেয়ারফুলি, বি ভেরি হচ্ছে কি? পারসিস্টেন্ট, ডু সামথিং ভেরি স্লোলি, আর কিপ ইউর মুভ সিক্রেট। কী হবে অ্যান্সার? বলে ফেলো। শামুক চলছে কিভাবে? দ্রুতভাবে না আস্তে আস্তে? অবশ্যই আস্তে আস্তে। অপশান নাম্বার 3, ডু সামথিং ভেরি স্লোলি। অর্থাৎ যখন কোনো কাজ আমরা খুবই আস্তে আস্তে করব, সেটাকেই বলবো আমরা অ্যাট স্নেল স্পেস। বোঝা গেল? অ্যাট স্নেল স্পেস। দেখো একটা কথা মাথায় রাখো, ভালো করে শোনো আমি যেটা বলছি। পরীক্ষাতে প্রশ্ন কীরকম হতে পারে? পরীক্ষায় তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে। দেখো পরীক্ষায় কীরকম প্রশ্ন হতে পারে? পরীক্ষায় তোমাদের এই পুরো লাইনটা তুলে দিল,
তারপর এরকম 4টে অপশান দিলে এরকম আসতে পারে পরীক্ষায়। আবার তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারলো যে ইয়াট স্পেস দুই এরকম প্রশ্ন, ধরো পরীক্ষা প্রশ্ন এরকম দেবে ইয়াট, ঠিক আছে, ড্যাশ, তারপরে পেস, ঠিক আছে, পিএসই পেস, তারপরে এই যে এখানে কি বসবে, তারপর অপশান এ থাকবে কি স্নেল, অপশান 2 থাকবে ধরো আরও 3টে, এইভাবে অপশান থাকবে। তখন তোমরা যদি পুরো জিনিসটা না জানো তখন আনসার করতে পারবে না, তাই এটা কি হবে তখন মিডিলে স্নেল। বোঝা গেল? এইরকমও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এরকম কিন্তু 2019 সালে যে ক্লার্কশিপের এক্সাম হলো তখন কিন্তু এরকম প্রশ্ন এসেছিল, তাই এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু মানে কি? আমরা একটা কথা জানি না, বিনা মেঘে বজ্রপাত, মনে পড়ছে? বাংলায় প্রবাদ আছে, বিনা মেঘে বজ্রপাত। দেখো ছবি দেখো, আমরা কি জানি আকাশ কি হয়? নীল হয়। আকাশ নীল আছে, একদম সুন্দর নীল আকাশ। আর মেঘ হলে কি হয়? আকাশ পুরো অন্ধকার কালো হয়ে যায়। এবার একদম রঙিন নীল, একদম সুন্দর মানে পরিষ্কার আকাশ, কেউ কি বুঝতে পারবে যে এখন বাজ পড়বে, বজ্র পড়বে? কেউ জানে না। কিন্তু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থেকে হঠাৎ একটা বিদ্যুৎ চমকিয়ে এই গাছের ওপরে বিদ্যুৎ পড়েছে, মানে একটা বাজ পড়েছে। তার মানে কি এটা একটা হঠাৎ জিনিস, মানে কেউ তো এক্সপেক্টই করতে পারেনি যেটা হবে তা। কারণটা কি? আকাশ তো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো মেঘ নেই, কোনো ঝড়ঝঞ্ঝা নেই, হঠাৎ একটা বাজ পড়ে গেল, একটা আনএক্সপেক্টেড জিনিস, মানে অবিশ্বাস্যময় জিনিস একটা হলো। মানে কি দেখো, বলছে উইনিং আফটার লুজিং এ গেম ম্যানি টাইমস, সামথিং সাডেন দ্যাট হ্যাপেন আনএক্সপেক্টেডলি, মানে কোনো কিছু ঘটে গেল যেটি আমরা আনএক্সপেক্টেডলি, যেটা আমরা আশা করিনি সেটাই ঘটে গেল। বলছে সামন হু রান ফাস্ট অ্যান্ড উইন এ রেস, একজন ব্যক্তি যে দ্রুত দৌড়ায় এবং রান জিতে নেয়। বলছে লকিং দ্য ডোরস টু কিপ দ্য রান আউট, মানে লকিং দ্য ডোরটাকে লক করে দিয়ে কিপ দ্য রান আউট, সে দৌড়ে পালিয়ে গেল। কী হবে অ্যান্সার? একদম সহজ, অপশান নাম্বার 2। অপশান 2 হচ্ছে কারণ সামথিং সাডেন, কোনো কিছু হঠাৎ হয়ে যাওয়া যেটি আমরা এক্সপেক্ট করি না বা আশা রাখি না। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে পারবে, প্রত্যেকে আনসার করো। দেখো বলছে ডার্ক হর্স। ডার্ক হর্স মানে কি? কালো ঘোড়া। ডার্ক হর্স মানে কি? কালো ঘোড়া। দেখো এখানে কিন্তু সবাই প্রতিযোগিতা করছে, দেখো প্রত্যেকের ঘোড়া কি সাদা কালারের, তাই না, হালকা সাদা কালারের। কিন্তু এই ভদ্রলোকের ঘোড়াটা কীরকম? ব্ল্যাক কালার। সবাই কিন্তু দৌড়াচ্ছিল একসঙ্গে সঙ্গে, সবাই দৌড়াচ্ছিল, মানে ঘোড়া রেস করছে, প্রত্যেকে ঘোড়া রেস করছে। হঠাৎ দেখা গেল কিছুক্ষণ পরে একটা কোথা থেকে একটা কালো ঘোড়া চলে এসেছে, দিয়ে এসে ফার্স্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ একটা কোথা, মানে ডার্ক হর্স মানে কি? একটা কালো ঘোড়া। ছবির সঙ্গে বোঝো তাহলে মনে থাকবে পরীক্ষায়। এরা সবাই সাদা ঘোড়া, সবাই দৌড়াচ্ছে, হঠাৎ একটা কোথা থেকে যেন একটা কালো ঘোড়া এসে আগে চলে আসলো, মানে বোঝো, মানে অপ্রত্যাশিতভাবে জয়লাভ করে ফেলা, মানে ফার্স্ট হয়ে যাওয়া, সেটাকে বলছে ডার্ক হর্স। যেমন হচ্ছে দেখো সামন হু ই ফাউন্ড হর্স রেসিং। 2 নাম্বার সামন হু হ্যাজ এ হুইটেস কমপ্লেক্সন। অপশন নাম্বার 3 সামন হু ব্রিড রেস হর্স। অপশন নাম্বার 4 সামন হু আনএক্সপেক্টেডলি সাকসেস, মানে এমন একজন ব্যক্তি যাকে আমরা আশা করিনি সে কি হয়ে গেল? ফার্স্ট হয়ে গেল, তাই তো, তাকে বলছে কি ডার্ক হর্স। দেখো ডার্ক মানে কি? অন্ধকার। অন্ধকার, ভালো করে আরেকবার বলি, ডার্ক মানে কি? ডার্ক মানে অন্ধকার। আমরা জানি আমাদের ক্লাসরুমে যারা ভালো ছেলে মেয়ে থাকে তারা কিন্তু সবসময় ফার্স্ট বেঞ্চে বসার চেষ্টা করে, আর যারা কিন্তু কমা স্টুডেন্ট পড়াশোনা করে না তারা কিন্তু সবসময় বেঞ্চের পিছন দিকে বসার চেষ্টা করে। পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্ট আসলো, তখন দেখা গেল ওই পিছনের ছেলেটা হঠাৎ দেখা গেল ফার্স্ট হয়ে গেছে। তার মানে কি? ডার্ক হর্স, মানে যে ছেলেটা অন্ধকারে ছিল হঠাৎ সেই ছেলেটা কী হলো? আলোতে চলে আসলো, মানে সে ফার্স্ট হয়ে গেল, এটাকে বলছে ডার্ক হর্স। তো অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, খুবই ফানি আমি ইমেজ রেখেছি যাতে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয়, মজার মজার। দেখো কী বলছে, বলছে থ্রো থিক অ্যান্ড থিন। থ্রো থিক অ্যান্ড থিন মানে বোঝো, এক ভদ্রলোক ছিল আর এক ভদ্র মহিলা ছিল, তারা হাজব্যান্ড ওয়াইফ। ছেলেটা ছিল রোগা পাতলা আর তার ওয়াইফ ছিল অনেক মোটা। থিক মানে কি? মোটা, থিন মানে পাতলা। তার ওয়াইফ ছিল অনেক মোটা,
তার হাজব্যান্ড ছিল পাতলা। তখন তখন কি তার হাজব্যান্ড অনেক দুঃখ প্রকাশ করতো যে আমার ওয়াইফ এত মোটা, কিভাবে চলবো, এরকম একটা তার মনোভাব। কিন্তু সে তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতো, সে তার ওয়াইফকে কখনো ছেড়ে যায়নি, সে তার সঙ্গে ধৈর্য ধরে ছিল, তাকে এক্সারসাইজ করাতো, ব্যায়াম করাতো, যার ফলে একদিন দেখা গেল 2-1 বছর পরে তার ওয়াইফের ওয়েট অনেক কমে গেছে। তার ওয়াইফ কী হয়ে গেল, ঠিক থেকে কিন্তু থিন হয়ে গেল, মানে মোটা থেকে পাতলা হয়ে গেল। তখন কিন্তু সেই ভদ্রলোক কি অনেক হ্যাপি, মানে বোঝো, কারণ প্রথম অবস্থায় যখন তার ওয়াইফ অনেক মোটা ছিল তখন কিন্তু তার হাজব্যান্ড তাকে তালাক দেয়নি বা তাকে ডিভোর্স দিয়ে দেয়নি, তার সঙ্গে ছিল, তাকে সাথ দিয়েছিল, তাকে সাপোর্ট করেছিল যে তুমি পারবে, তুমি থিন হতে পারবে, তুমি ওয়েট লস করতে পারবে, তাকে চেষ্টা করে তাকে এই পজিশনে নিয়ে এসেছে। মানে যে কোনো পরিস্থিতিতে তোমাকে যে সাপোর্ট করবে সেটাকে বলছে থিক অ্যান্ড থিন। বোঝা গেল? তাহলে থিক অ্যান্ড থিন মানে বলতে বোঝাচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে তোমাকে সাপোর্ট করবে, হেল্প করবে, তোমার পাশে থাকবে, সেটাকে বলছে থিক অ্যান্ড থিন। তাহলে কী হবে অ্যান্সার? টু বি স্কেয়ার্ড এ স্মল ডেঞ্জার, পাসিং থ্রু থিক ফরেস্ট, সাপোর্ট আন্ডার ওয়াল সার্কামস্টেন্স, টু বি হার্ড হিয়ার্ড টাইমস। তাহলে কী হবে অ্যান্সার? একদম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার, সাপোর্ট আন্ডার ওয়াল সার্কামস্টেন্স। ক্লিয়ার? প্রত্যেকটা মুহূর্তে যে তোমাকে সাপোর্ট করবে সেটা হচ্ছে আনসার, অপশান 3। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে রেড লেটার ডে। রেড লেটার ডে মানে কি? তোমরা নিশ্চয়ই ক্যালেন্ডার দেখেছো, দেখো ক্যালেন্ডার দেখেছো। আমরা জানি ক্যালেন্ডারে কি, এই যে এটা লাল কালার, এইটা লাল কালার, দেখো এইটা লাল কালার। লাল কালি কেন হয় ক্যালেন্ডারে? যেগুলো আমাদের কাছে স্মরণীয় দিন, যেমন রবীন্দ্র জয়ন্তী, যেমন গান্ধী জয়ন্তী, ঠিক আছে, এগুলো শিক্ষক দিবস, এগুলো দেখবে ক্যালেন্ডারে লাল কালি থাকে। কারণটা কি? কারণ হচ্ছে ওইগুলো আমাদের কাছে একটা স্মরণীয় দিবস। মানে রেড লেটার ডে, রেড লেটার, দেখো লাল কালি, রেড লেটার মানে লেটার ডে, মানে আজ এটা হচ্ছে লাল কালির দিন, মানে কি সেই দিনটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয়। কী হবে অ্যান্সার দেখো? এ ভেরি স্পেশাল ডে, এ ভেরি হট ডে, এ ভেরি ফ্রাইটফুল ডে, আর ভেরি কোল্ড ডে। কী হবে অ্যান্সার? একদম অপশান নাম্বার এ ভেরি স্পেশাল ডে, যে দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, সেটা কি বলছে? রেড লেটার ডে। অপশান 2 কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে টু টেক দ্য বুল বাই হর্নস। এইখানে দেখো ভালো করে ছবিটা দেখো, এখানে কী রয়েছে? একটা ষাঁড় রয়েছে। তো এই ভদ্রলোক ষাঁড়ের সঙ্গে কী করছে? লড়াই করছে। তো ভদ্রলোক এই যে ষাঁড়ের শিং ধরেছে, মানে কি? মানে এটা তো একটা বিপদ, ভালো করে, যেটা একটা ডেঞ্জার, যেটা একদম তোমার সামনের দিকে ছুটে আসছে। তুমি কি করলে? ওই ডেঞ্জারটিকে প্রতিহত করার জন্য তার যে শিং রয়েছে, হর্ন রয়েছে, হর্ন মানে কি? সিন, হর্ন মানে সিং, তুমি সিং ধরে তুমি তার সঙ্গে লড়াই করছো, মানে বিপদের সঙ্গে সম্মুখীন হয়ে কিন্তু লড়াই করা। এটাকে বলছে কি? যে টেক হচ্ছে বুল বাই দ্য হর্ন। বুলটা কি? বুলটা হচ্ছে ষাঁড়, আর ষাঁড় কত ভয়ঙ্কর বিপদ তুমি ভেবেছো। তাহলে এখানে কি হবে? টু ফেস ডেঞ্জার বোল্ডলি, বোল্ড মানে কি? সাহসের সঙ্গে লড়াই করা। কার সঙ্গে? ডেঞ্জার, বিপদের সঙ্গে। 2 নাম্বার টু এসকেপ আনহার্ট, মানে কোনো রকম আঘাত না করে পালিয়ে যাওয়া, মানে এসকেপ করা। টু অ্যাক্ট ফুলিশলি, বোকার মতো কাজ করা। টু এনজয় রিস্ক স্পোর্ট, মানে কোনো একটা রিস্ক স্পোর্টগুলোকে এনজয় করা। কী হবে অ্যান্সার? প্রত্যেক অ্যান্সার করো। একদম সঠিক আনসার অপশান নাম্বার এ, টু ফেস ডেঞ্জার বোল্ডলি, যে কোনো বিপদকে মানে বোল্ডলি মানে সাহসের সঙ্গে মোকাবেলা করা। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। দেখতে পাচ্ছ ষাঁড়ের শিং ধরে একদম সাহস দেখিয়ে সে কিন্তু লড়াই করছে। অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, টু গ্রিস দ্য প্ল্যাম। গ্রিস মানে কি? আমরা অনেক সময় বলি না হাতটা আমার চুলকাচ্ছে, আবার বলি না মানে তেলে মাথায় তেল দিতে, মাথায় তেল ঢালতে হবে, বলি তো। তো প্লাম মানে কি? প্লাম মানে হাতের তালু। তো এখানে হচ্ছে হাতের তালুতে গ্রিস করা। গ্রিস মানে কি? চকচকে করে দেওয়া, হাতটা তোমার একদম মোলায়েম করে দেওয়া। কিসের মাধ্যমে করি? দেখতে পাচ্ছ ওপরে হ্যান্ডশেক আর নিচে কি হচ্ছে? এটা কি? যদি এটা ভালো টাকা হতো তাহলে তো এই ওপর নিত, তাই না? নিশ্চয়ই এটা ঘুষের টাকা। এটা ঘুষের টাকা মানেই তো লুকিয়ে লুকিয়ে নিচ্ছে। অর্থাৎ গ্রেস দ্য প্লেম কথার অর্থ হচ্ছে ঘুষ দেওয়া। টু গিভ সাপোর্ট, টু ব্রিভ সামন, টু চিট সামন, টু গিভ এ মেসেজ। কী হবে? অপশান নাম্বার 2, যে টু ব্রিভ সামন, অর্থাৎ কাউকে ঘুষ দেওয়া। কাউকে ঘুষ দেওয়া সেটাকে কি বলবো? টু গ্রিস দ্য প্ল্যাম। ঠিক আছে?
তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার কি 2, অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে টু এয়ার ডার্টি লিনেন ইন দ্য পাবলিক। ডার্টি লিনেন মানে কি? ডার্টি লিনেন মানে কি? লিনেন কথার অর্থ হচ্ছে আমাদের যে বস্ত্রগুলো রয়েছে সেটাকে বলছে লিনেন। সে আমাদের নোংরা জামা কাপড়গুলো যখন আমরা পাবলিকের সামনে নিয়ে আসবো, অর্থাৎ পাবলিকের সামনে যখন নিয়ে আসবো তার মানে কি আমাদের যেগুলো একান্ত আপন বা একান্ত ব্যক্তিগত যেগুলো প্রাইভেট জিনিস সেগুলো সবার সামনে তুলে ধরা, বোঝা গেল? অর্থাৎ টু এয়ার ডার্টি অর্থাৎ আমাদের কোনো ডার্টি লিনেন যেগুলো রয়েছে, নোংরা আবর্জনা জিনিসগুলো কাপড়গুলো যেগুলো রয়েছে সেগুলো পাবলিকের সামনে নিয়ে আসা মানে কি আমাদের ব্যক্তিগত জিনিসকে পাবলিকের কাছে ডিসক্লোজ করে দেওয়া। দেখো কি বলছে এখানে, তাহলে বলছে টু ডিসকাস দ্য প্রাইভেট অ্যাফেয়ার্স ইন পাবলিক, আমাদের যে কোনো প্রাইভেট জিনিসগুলোকে প্রাইভেট না করে পাবলিকের সামনে নিয়ে যাচ্ছি। টু হ্যাং আউট হচ্ছে ক্লোথ ইন দ্য ওপেন, জামা কাপড়কে ঝুলিয়ে রাখা। টু কন্টিনিউ হচ্ছে কমপ্লেন করতে বলা হয়েছে। টু স্ট্যান্ড আপ অ্যান্ড ফাইট, দাঁড়িয়ে পড়ো এবং যুদ্ধ করো। কী হবে অ্যান্সার? তখন কী বললাম যে আমাদের যে পার্সোনাল জিনিসগুলো রয়েছে সেটা পাবলিকের সামনে নিয়ে আসা, এটা হচ্ছে কি টু এয়ার ডার্টি লিনেন ইন পাবলিক, টু এয়ার ডার্টি ইন লিনেন ইন পাবলিক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। ইন এ পিকেল, এই কোশ্চেনটা এসেছে 2019 সালে। ইন এ পিকেল মানে কি? এটা একটা কি? এটা একটা আচারের বয়ম। তো এখানে একটা ভদ্রলোক কিন্তু মানে আচারের মধ্যে ঢুকে গেছে। যখন একজন ব্যক্তি আচারের মধ্যে ঢুকে গিয়ে তাকে যদি সিপি লাগিয়ে দেওয়া হয় কী হবে? ধরো এটা একটা ব্যাকটেরিয়া, ভালো করে বোঝো, বা এটা একটা পোকা, এই আচারের ভিতরে ঢুকে তাকে সিপি লাগিয়ে দেওয়া হলো, তাহলে কী অবস্থা হতে পারে ভেবে দেখো তো। বলছে গ্রেট পেন, তার অনেক ব্যথা পাবে। ইন হচ্ছে কি জুবিলেশন, ইন এ ট্রাভেল, ইন ডিপ সরো, কী হবে? সে একটা সমস্যার মধ্যে পড়বে, তাই কি না? একটা যখন আচারের মধ্যে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো বা কোনো একটা পোকা পড়েছে, ধরো আমরা দেখি অনেক সময়, ভালো করে বোঝো, ধরো এটা কি রয়েছে? এটা একটা গুড়ের বাটি রয়েছে, ঠিক? দেখবে এখানে কি অনেক পিঁপড়ে কিন্তু গুড় খেতে আসে। গুড় খেতে এসে তারা কিন্তু গুড়ের মধ্যে পড়ে যায়। তো গুড়ের মধ্যে পড়ে এসে কী হয়? তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে, তারা কিন্তু আর উঠে আসতে পারে না, মানে তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। অর্থাৎ ইন পিকেল মানে ঠিক আচারের মধ্যে পড়েছে। আচারের মধ্যে পড়েছে মানে কি? যে সে একটা সমস্যার মধ্যে পড়েছে। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, গ্রিন থাম। দেখো এটা আঙুলের ওপরও সে গাছ লাগাতে বাকি রাখেনি, আঙুলের ওপরেও সে কিন্তু গাছ লাগাতে বাকি রাখেনি, সে এত কিন্তু গাছ ভক্ত বা বাগান ভক্ত। তাহলে কী হবে? টু হ্যাভ এ ট্যালেন্ট ইন গার্ডেনিং, তার গার্ডেনিং করার জন্য একটা দক্ষতা রয়েছে। টু বি ইনভিয়াস, টু বি হচ্ছে কি অ্যাংরি, ইনভেস মানে কি সে হিংসা করা। টু বি অ্যাংরি, টু হ্যাভ হচ্ছে ট্যালেন্ট ইন পেন্টিং করা। তাহলে কী হবে? এখানে গ্রিন মানে কিসের সঙ্গে যুক্ত? গ্রিন মানে হচ্ছে ট্রির সঙ্গে যুক্ত, মানে সবুজ গাছ উদ্ভিদের সঙ্গে। তাই ঠিক এখানে আমার সঠিক আনসার টু হ্যাভ হচ্ছে কি ট্যালেন্ট ইন গার্ডেনিং। অপশান এ হচ্ছে এটা আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে বার্ডস অফ দ্য সেম ফিদার। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এখানে 7টা পাখি রয়েছে। তুমি যদি দেখো প্রত্যেকের পাখির পালক কিন্তু এর এক, মানে সবার ক্যারেক্টার এক, সবার বৈশিষ্ট্য এক, সবার পালক এক, মানে কি সবার বৈশিষ্ট্য এক, ক্যারেক্টার এক। ঠিক তেমনি বলছে বার্ডস অফ দ্য সেম ফিদার, মানে পাখিদের একই রকমের কী রয়েছে? ফিদার মানে পালক রয়েছে। মানে কি? দ্য পিপল উইথ হচ্ছে কি জেনারিয়াস হার্ট, দ্য টু গেট ইন্টু ট্রাভেল টুগেদার, টু বি ইন হচ্ছে কি টোটালি হেল্পলেস কন্ডিশন, পিপল উইথ স্মলার ক্যারেক্টার, সিমিলার ক্যারেক্টার, দ্য পিপল উইথ সিমিলার ক্যারেক্টার। কী হবে তাহলে? বার্ডস অফ দ্য সেম ফিদার কথার অর্থ হচ্ছে অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4 হচ্ছে এখানে আমাদের সঠিক আনসার। পিপুল উইথ হচ্ছে কি সেম ক্যারেক্টার, যাদের ক্যারেক্টার বা যাদের বৈশিষ্ট্য একই রকম তাদেরকে কি বলা হয়? দ্য বার্ডস অফ দ্য সেম ফিদার। লাস্ট কোশ্চেন দেখো, আজকের আমাদের লাস্ট কোশ্চেন, এ ওয়েল্ড গুজ চেস। এই একটা বাচ্চা ছেলে আছে, এটা একটা বন্য হাঁস, এটা একটা বন্য হাঁস। সে বাচ্চা ছেলেটা এটাকে ধরার জন্য একদম দৌড়াদৌড়ি করছে। সে কি ধরতে পারবে? কখনোই পারবে না, কারণ সেও দৌড়াবে এও দৌড়াবে, সেও দৌড়াবে এও দৌড়াবে, তারপর জলে নেমে যাবে। অর্থাৎ হাজার চেষ্টা করার পরে কিন্তু সে কিন্তু ধরতে পারবে না, অর্থাৎ তার চেষ্টাটা কিন্তু ব্যর্থ হলো। তাহলে অপশান নাম্বার এ দেখো, ইউজলেস রিসার্চ, মানে সে ব্যর্থতার সঙ্গে সে সার্চ করছে, কিছু খোঁজার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। টাইমলি অ্যাকশান, সময় মতো কাজ করা। ওয়াইজ ডিসিশান, ডেলি অ্যাকশান।
তাহলে কী হবে অ্যান্সার? অপশান নাম্বার এ, ইউজলেস রিসার্চ বা ইউজলেস সার্চ। অর্থাৎ কোনো রকম মানে উপকার ছাড়াই যখন আমি কোনো কিছু খুঁজবো বা সার্চ করব সেটাকে বলছে এ ওইল্ড গুজ চেজ। ক্লিয়ার? অপশান নাম্বার 20 এ হবে কারেক্ট অ্যান্সার। তো টোটাল তোমাদেরকে 20, আজকে তোমাদেরকে 20 মানে 20টা আমি কিন্তু ইডিয়ামস, ঠিক আছে, ইডিয়াম কিন্তু প্র্যাকটিস করালাম। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে আমি তোমাদেরকে প্রায় 3 থেকে 400 মতন পিডিএফ ইডিয়াম প্র্যাকটিস করে দেবো, তাহলে ওখান থেকে দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর 1 জানুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো এবার যে পরীক্ষার প্রশ্ন ছিল তোমার টেটে, সেগুলো কিন্তু এই 2 মাস পরীক্ষা, 2 মাস বা 3 মাস পরে কিন্তু পাস করা সম্ভব নয়, তোমরা সেটা দেখেছো। তাই জানুয়ারির 1ম তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তো তোমরা কিন্তু 1ম তারিখ থেকে ক্লাস শুরু করে দাও, কারণ আমরা এই একটা যখন অনেক সময় পাবো তাহলে কিন্তু আমরা অনেক ডেপ লেভেলে পড়াতে পারবো। আর বিভিন্ন রাজ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে ডিসকাস করতে পারবো। আমাদের ক্লাস হবে টিচমিন্ট অ্যাপে, লাইভ ক্লাস হবে, রেগুলার ক্লাস আছে, লাইভ ক্লাস তোমরা আমার সঙ্গে কমিউনিকেশন করে পড়তে পারবে। প্রাইমারির পাশাপাশি আপার প্রাইমারি, ফুড এসআই, ক্লার্কশিপ, পুলিশ কনস্টেবল, জিএনএম, এএনএম প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের ব্যাচ করানো হচ্ছে। তো তোমরা যেখানে অ্যাডমিশন নিতে চাইবে নিতে পারো। তো এর জন্য তোমাদের মান্থলি ফিজ রয়েছে মাত্র 85 টাকা ফিজ রাখতে হবে। তো 1 বছরের কোর্স, তাহলে টোটাল হচ্ছে 1000 টাকা তোমাদের ফিজ পেমেন্ট করতে হবে। তো তোমাদেরকে ফিজটা পেমেন্ট করতে হবে 4 মাসে, অর্থাৎ 250 করে 4 মাসে পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু পুরো 1 বছরের কোর্স তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আর একটা কথা, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের লিঙ্ক আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, চলো।